আমরা জানতে চাই যে শিক্ষা ক্ষেত্রে সরাসরি এই এত বড় দুর্নীতি কি করে চলছে, যেখানে আপনারা দেখেছেন যে এর আগের শিক্ষামন্ত্রী তিনি প্রায় 3.5 বছর জেল খেটে এসেছেন, ছেলেদের চাকরি হয়নি। এবং আজকেও আপনারা জানবেন যে একের পর এক হচ্ছে ছেলেদের চাকরি চলে যাচ্ছে, তাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে। এবং গত কয়েকদিন আগে যে আদালতের নির্দেশ আসছে, সেই নির্দেশে ওটা অ্যাডমিট করে নেওয়া হয়েছে যে এত বড় লার্জার স্কেলের দুর্নীতি হয়েছে এডুকেশন সেক্টরে। তার তো কোনো পরিবর্তনই হয়নি, মন্ত্রী বদল হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ স্তর থেকেই দুর্নীতি হয়েছে। এই অডিওর পূর্ণ সত্যতা তো যারা করেছেন তারা তৃণমূলেরই লোক, তারাই অ্যাডমিট করছেন, তারা স্বীকার করে নিচ্ছেন, তাদের বিরুদ্ধে গিয়েই হচ্ছে অভিযোগপত্র জমা পড়ছে। আমি জানতে চাই যে যাদবপুর থানা এখনো পর্যন্ত কি অ্যাকশন নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে ব্যাপারটা সরিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া। আমি জানতে চাই, আমি আশ্চর্য হয়ে গেছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একজন ভাইস চ্যান্সেলর, ভাই আমার জীবনে আমি কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা, যে কলকাতায় এই রাজ্যে একজন ভাইস চ্যান্সেলর জেল খেটে এসেছেন পার্থবাবুর সময়ে, পার্থবাবুর সাথেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিসি ছিলেন। এখন যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আজকে ইমিডিয়েটলি কেন তাকে সরিয়ে দেওয়া হবে না, তার এগেনস্টে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না? আর এটা তো আর মানে লয়ের বাইরে নেই, তিনি নিজে এফআইআর করেছেন, ফলে ইনভেস্টিগেট হওয়া দরকার। এবং তাও সেটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি। অভিযোগ কার বিরুদ্ধে? সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ওনার নির্দেশে ওনার অফিস নিশ্চয়ই ফোন করেছে, করে বলেছে, তাই এডুকেশন মিনিস্টার এরকম বলেছেন, টাকা চেয়েছেন। ফলে এডুকেশন মিনিস্টার অলসো রেসপন্সিবল, তার রেজিগনেশন আমরা দাবি করছি, অবিলম্বে তাকে সরানো উচিত। ফলে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এখনো চলছে। পশ্চিম বাংলায় মন্ত্রী বদল হয়েছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু দুর্নীতির কোনো বদল হয়নি। শিক্ষাক্ষেত্রে এই দুর্নীতি ছিল, আছে এবং সেটা পরিসরে বেড়েছে, সেটার পরিমাণ বেড়েছে। ফলে আমরা অবিলম্বে যারা যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে তাদের ইমিডিয়েট সাসপেনশন চাইছি, তাদেরকে ইমিডিয়েটলি সাবজেক্ট থেকে সরাতে হবে। এবং এনকোয়ারি তো তাদের পদে রেখে করা যাবে না, যে তদন্ত হবে সেই তদন্তে তারা পদে বসে থাকবেন ভাইস চ্যান্সেলর হিসেবে, আরেকজন ওখানে ডিপার্টমেন্টে হেড হয়ে বসে থাকবেন, তাদেরকে পদে রেখে অপারেট করা যাবে না। একজন রেজিস্ট্রার যাদবপুরের মতো জায়গায় তাকে রিক্রুট করা হচ্ছে উইথ দিস ইন্টেনশন যাতে তিনি টাকা তুলে দিতে পারেন। এই সেলিম বাবু কে? ইনি তো সরাসরি হচ্ছে তৃণমূলের নেতা। মনোজিৎ বাবু কে? তৃণমূলের নেতা। ফলে আমার মনে হয় যে ব্রাত্যবাবু দ্রুত রেজিগনেশন দিন, তার এগেনস্টেও এনকোয়ারি করে ডিসিপ্লিনারি অ্যাকশন হোক। আর তা না হলে যিনি এই সমস্ত কিছুর মাথা, তার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। আমি আবার একবার আপনাদের শুনতে বলবো, কারণ ঘটনাটা এবার আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিছুটা, তাই আরেকবার অডিওটা শোনাবো। এই অডিওটা মন দিয়ে শুনুন। এই অডিওতে মনোজিৎ বাবুকে সরাসরি বর্তমান ভাইস চ্যান্সেলর বলছেন যে ইনস্ট্রাকশন আছে টাকা তুলে দেওয়ার, ইনস্ট্রাকশন আসছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে, কারণ তাকে ম্যাডাম বলেছেন টাকা তুলে দিতে। সি টাকা তুলতে পারছে একদম সরাসরি বলেছে। সব ওখানে গিয়ে বলো যে এই জিনিস বলা হোক, বুঝতে পারছেন না কাউন্সিল থেকে এত কম চিন্তা। আমি চিনি যখন সেগুলোকে মাথায় তুলেছে, কারণ আমি তো এসব করতে পারবো না, আমাদের আমাকে বসে দিয়েছে না তো চলবে। উনি মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বিজয় সরকার, আর এদিকে হচ্ছে সেলিম, এই এই যে পরামর্শ কেমন স্টেট থেকে দুটোকে পুরো মাইনাস করে দিচ্ছে। স্বাভাবিক, সেটা তো ওপেনলি হিসেবে স্বীকার করছে না, ওপেনলি তো বলছে অভিষেক ব্যানার্জি আমার নেতা, তাই না? এই ব্যাপারটা কি বলেছে? আমার ম্যাডাম ফোন করেছে, ম্যাডাম নাকি দত্তকে ফোন করেছে। ম্যাডাম তো করবেন না, ম্যাডামের অফিস একদম বাজে কথা। আমি তোমাকে বলছি, দল এবং সরকার, আসল যে সরকার, তারা কখনোই চায় না শিক্ষা দপ্তরে আরেকরকম নোংরামি হোক। আমি তোমাকে আরো একদম টপ মোস্টের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট, সেটা অলরেডি কথা হয়ে আছে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কিন্তু কনভোকেশনের আগে যদি এসব দেখা করো তখন আবার এই বুড়োটা আমাকে এগিয়ে যেতে পারে, বুঝতে পারছো তো? আর এক্ষেত্রে এটা পুরো ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওই সেদিনকে ঢুকিয়ে এখান থেকে টাকা দেবে, আমাকে যে রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা দেবে, এটা পুরো ক্লিয়ার প্ল্যান।
সেটা সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর আবার এই কারণে তোমাকে সিএমের নামে ফোন করে তুমি পরিষ্কার এটা বিশ্বাস করো না। আমি তোমাকে বলছি, কারণ আমরা জানি সিএম কখনোই এরকম করবে, এরকম এত ছোট ব্যাপারে সিএম কখনো না করে, অসম্ভব করতে পারে। পরিষ্কার বলে দিয়েছে বিকাশ ভবন করবে না এবার। কারণ হচ্ছে তখন হচ্ছে পার্মানেন্ট ভিসি ছিল না বলে ওটা বিকাশ ভবন করছে। আজকে চন্দন এইটুকু পরিষ্কার বলে দিয়েছে এখন আপনি পার্মানেন্ট ভিসি, আপনি অর্ডার ইস্যু করবেন। আর এটা 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 শোনো, ওরা সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী, কিন্তু এটা ঠিক করছে না, সেটা বাকি দলও কিন্তু জানে, কারণ সব জায়গায় সেলিমকে ঢুকাচ্ছে। পর্যন্ত বলছি আমি চন্দন এইটুকুর সাথে কথা বললাম, উনি চন্দন এইটুকু খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সেলিমকে ঢুকাচ্ছে। কেন করতে হবে? যেমন তো অফিসার রেজিস্টার অফিসার সেলিম হবে, সেলিম হবে। সেলিম আসলে ওনাকে সাংঘাতিক ভাবে বুঝিয়েছে যেগুলো হবে। হ্যাঁ, তোমার সাথে ফোন করে আমি বলেছি। হ্যাঁ, ডাইরেক্ট ফোনে হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, কি বলে ফোন করে কি বলে যে ওকে করতে হবে, ওকে করতে হবে। আচ্ছা তো ঠিক আছে, আমি ইস্যুটা বলেছিলাম, আমি ইস্যুটা জানিয়েছিলাম যে 30 তারিখ তো ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট কি করবো। আচ্ছা, তাহলে তো ওনার বক্তব্যতে সেলিম। আচ্ছা, আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ করে নিয়ে আমাকে ফোন করুন। আমি আবার সেলিমকে দিলাম। হ্যাঁ, সেলিম তো একদম আগে থেকেই সব জানে। সেলিমকে বললাম তুমি যাও ইয়েকে ধরো, ফোন থেকে ধরো, আমি আর জাস্ট ধরবো না। সেলিম ধরলো, ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছিলেন। বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল যাদবপুরে বেশি হওয়ার পর, তখন উনি কিন্তু বলে দিচ্ছি সেলিমকে করবে। আমি অতটা তখন গুরুত্ব দেয় যে সেলিমকে অ্যাক্টিং রেজিস্টার, তারপর ওটাই সেলিম অ্যাক্টিং রেজিস্টার হবে। সেলিম রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, রুটিন আর্টস হবে, রুটিন সিলেকশন। কিন্তু যে কদিন রেজিস্টার ছিল মানে সিলেকশন হচ্ছে না, ততদিন সেলিম থাকবে। আর এটা মন্ত্রীকে বলা যায় নাকি গোষ্ঠী, এই দুটোর মধ্যে আমি কার কথা শুনবো? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।